এই কাহিনী শুরু হয় মিমিকো নামের একটি মেয়ের মাধ্যমে। ছোট্ট এই মেয়েটিকে বাইরে থেকে আর কয়েকটা সাধারণ শিশু বলে মনে হলেও ভেতরে ভেতরে সে ছিল ভয়ঙ্কর লেভেলের একজন সাইকোপ্যাথ। মানুষকে টর্চার করে সে খুবই মজা পেত। লুকিয়ে লুকিয়ে প্রায় সে তার ছোট বোনকে আঘাত করত, তারপর তাকে একটা লজেন্স দিয়ে বলতো কাউকে কিছু না জানাতে। ছোট্ট মেয়েটিও লজেন্সের লোভে কাউকেই কিছু বলতো না। তবে প্রতিনিয়ত শরীরে আঘাতের চিহ্ন দেখে তার মায়ের মনে সন্দেহ হয়। একদিন তিনি মিমিকোর রুমে একটা ভিডিও ক্যামেরা লুকিয়ে রাখেন, আর তারপরেই দেখেন এতদিন ধরে তার বড় মেয়ে মিমিকোই তার ছোট মেয়েকে আঘাত করে আসছে। তিনি মিমিকোকে হাতে নাতে ধরে ফেলেন, আর ভয় পেয়ে মিমিকোর শ্বাসকষ্ট শুরু হয়। সে ফ্লোরে শুয়ে ছটফট করতে থাকে। তবে তার মা তাকে সেভাবেই ফেলে রেখে চলে যায়। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে মিমিকো শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর তারপরেই মিমিকোর আত্মা একটা তীব্র ঘৃণার অভিশাপ নিয়ে জেগে ওঠে। প্রথমেই সে শেষ করে তার নিজের মাকে, আর তারপরেই শুরু হয় একটা ভয়াবহ তাণ্ডব লীলা। সে মোবাইল ফোনে মিস কল দিয়ে একজনকে মারতে শুরু করে। এভাবেই সে একজনকে শেষ করার পর মৃত মানুষটির কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্য কাউকে তার পরবর্তী টার্গেট বানায়। একবার যদি সে কাউকে মিস কল দেয়, তবে সেই মানুষটা আর কোনো অবস্থাতেই জীবিত ফিরে আসতে পারে না। ওয়ান মিস কল সিরিজের প্রথম মুভিতে আমরা এই মিমিকোর কাহিনী জানতে পেরেছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারেন আরো বিস্তারিত জানার জন্য। সবাইকে হরর গ্লিমস চ্যানেলে আরো একবার স্বাগতম। আজকে তুলে ধরছি এই ট্রিলজির দ্বিতীয় মুভি ওয়ান মিসড কল পার্ট 2। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পে শুরু হয় একটা বৃষ্টি মুখর দিনে। আমরা পরিচিত হই মুভির প্রধান চরিত্র কিয়োকোর সাথে। কিয়োকো পেশায় একজন কিন্ডারগার্টেন টিচার। বাচ্চাদেরকে পড়ানোর পাশাপাশি সে তার নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল। একটু পরেই তার সাথে দেখা করে মাদোকা। সেও কিয়োকোর মতো এই স্কুলে কাজ করত। পেশায় সহকর্মী হলো তাদের দুজনের সম্পর্কটা ছিল বন্ধুর মতোই। সে এসেই কিয়োকোকে প্রস্তাব দেয় রাতে ঘুরতে বের হওয়ার জন্য। কিয়োকো শুরুতে রাজি না হলেও মাদোকার চাপাচাপিতে সে হার মেনে রাজি হয়। একটু পরে কিয়োকো পুরোপুরি একা হয়ে যায়। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল এবং বাতাসে স্কুলের লোহার সুইংগুলো নিজে নিজে দুলছিল। কিয়োকো তার চোখের কন্ট্যাক্ট লেন্স ঠিক করছিল, এমন সময় স্কুলের একটা বাচ্চা হঠাৎই তার পেছনে এসে দাঁড়ায়। তারপর বলে বৃষ্টি পড়লে মৃত মানুষদের আত্মা পৃথিবীতে নেমে আসে। কিয়োকো হঠাৎ করে মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। তারপর একটু হেসে তার কাছে গিয়ে বলে, কে বলেছে তোমাকে এই কথা? মেয়েটি উত্তর দেওয়ার আগেই সাদা পোশাকের একজন ভদ্রমহিলা ছাতা মাথায় সেখানে এসে দাঁড়ায়। তারপর খুবই শীতল কণ্ঠে বলে, দেরি করে আসার জন্য ক্ষমা করবেন। কিয়োকো তখন একটা হাসি দিয়ে বলে, সমস্যা নেই, আপনি বোধহয় ওর মা, তাই না? ভদ্রমহিলা তার কথার কোনো উত্তর দেন না। ছাতা মুখ পর্যন্ত ধরে থাকায় তার চেহারাও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। মেয়েটি তখন ভদ্রমহিলার কাছে গিয়ে দাঁড়ায় এবং কিয়োকোর পেছনে কাউকে বিদায় জানাতে থাকে। কিয়োকো অবাক হয়ে পেছনে তাকায়, কিন্তু কিছুই সে দেখতে পায় না। পুরো স্কুলে তখন সে একাই ছিল। তাহলে বাচ্চাটি কাকে বিদায় জানাচ্ছে? তার কেমন যেন একটু অস্বস্তিকর অনুভূতি হতে থাকে। মনে হতে থাকে কেউ একজন হয়তো তার পেছনেই আছে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। এরপর আমরা পরিচিত হই মুভির আরেকটি কেন্দ্রীয় চরিত্র নাওতোর সাথে। নাওতো একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করত। সেদিন সে যখন খাবার সার্ভ করছিল তখন পাশেই কারো মোবাইল ফোন বেজে ওঠে। তবে সে ফোনটা রিসিভ করার আগেই রেস্টুরেন্টের মালিক সেখানে চলে আসে এবং মোবাইলটা তার থেকে টেনে নেয়। মূলত এই মোবাইলটা ছিল মালিকের মেয়ের। তিনি ভাবেন হয়তো কোনো ছেলে তার মেয়েকে ফোন করেছে, তাই মোবাইলটা নিয়ে তিনি ভেতরে চলে যান। লোকটার পাগলামিতে নাওতো খুবই মজা পায়, কারণ যেদিন থেকেই তিনি জানতে পেরেছেন তার মেয়ের বয়ফ্রেন্ড আছে, তারপর থেকে মেয়ের মোবাইল ফোনে কারো কল আসা মাত্রই তিনি আগ বাড়িয়ে সেটা রিসিভ করতে যান। একটু পরে নাওতো যখন আবার তার কাজে ব্যস্ত হয়ে যায়, তখন সেই রেস্টুরেন্টে আসে কিয়োকো এবং মাদোকা। আসলে কিয়োকোর সাথে নাওতোর কিছুদিন ধরেই রিলেশন চলছিল, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মাদোকা কিয়োকোকে সাথে নিয়ে এই রেস্টুরেন্টে চলে এসেছে। নাওতো একটু সারপ্রাইজ হলো মনে মনে খুবই খুশি হয়, কারণ কিয়োকো সবসময় এতটাই ব্যস্ত থাকে যে তাদের প্রায় দেখাই হয় না। তাই সে দুজনকে টেবিলে নিয়ে বসায়।
তারপর খাবার আনার জন্য কিচেনের ভেতরে গেলে সেই মোবাইল ফোনটিতে আবারও একটা কল আসে, আর এবার কলের সাথে বেজে ওঠে সেই রিংটনটা। রেস্টুরেন্টের মালিক তখন ফোনটা রিসিভ করেন। তিনি ভাবেন হয়তো কোনো ছেলে ফোন করেছে, তাই তিনি বেশ একটা ধমক দিয়ে বলেন, খবরদার আমার মেয়ের মোবাইলে আর কখনো ফোন করবে না। কিন্তু ফোনের অপর পাশ থেকে ভেসে আসে তার মেয়েরই গলা। সে জানায়, বাবা তোমাকে না বলেছি কখনো চুলায় তেল রেখে এদিক ওদিক যাবে না। এবার ভদ্রলোক কিছুটা অবাক হয়ে গেলেন। তিনি পিছনে ফিরে দেখেন চুলায় তো কিছুই রাখা নেই। তাহলে তার মেয়ে কি বোঝাতে চাইছে? তিনি মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে যাবেন, এই সময় ফোনের অপর পাশ থেকে তার মেয়ের চিৎকারের আওয়াজ ভেসে আসতে থাকে, আর সাথে সাথে তার ফোনটাও বন্ধ হয়ে যায়। তারা দুজনে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকেন, বুঝতে পারছিল না যেটা কি হলো। এই সময় তার মেয়ে এসে সোজা কিচেনে প্রবেশ করে। এবার তারা আরো বেশি অবাক হয়ে যায়। ভদ্রলোক তখন মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কল দিয়েছিলে কেন? তবে মেয়ে অবাক হয়ে বলে, কই আমি তো তোমাকে কল করিনি। তারপর বাবার হাতে তার মোবাইল ফোনটি দেখতে পেয়ে টান দিয়ে সেটা নিয়ে যায়। নাওতো এবং ভদ্রলোক দুজনেই একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে, আর সেই মোবাইল ফোনটিতেই তখন লেখা ওঠে 1 মিসড কল। একটু পরেই মেয়েটা কিচেন থেকে বের হয়ে টেবিলে গিয়ে কিয়োকো আর মাদুরোর সাথে আড্ডা দিতে থাকে। মেয়েটি জানায় সে কিছুদিন হলো এই ফোনটি কিনেছে। তারপর সবার সাথে তার নাম্বারটা শেয়ার করতে থাকে। এই সময় হঠাৎ মাদোকার মোবাইল ফোনটি বেজে ওঠে, আর তার সাথে বাজতে থাকে সেই রিংটনটি। সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ তার স্পষ্ট মনে আছে এমন কোনো রিংটং সে ডাউনলোড করেইনি। কিয়োকোর তখন মনে হতে থাকে রিংটংটা সে আগেও কোথাও শুনেছে। সে বাকিদেরকে জিজ্ঞাসা করে তারা এই রিংটনটা কোথাও শুনেছে কিনা। তখন মাদকারও মনে পড়ে যায় কয়েক বছর আগে এমন একটা রিংটং এর কথা খুবই ভাইরাল হয়েছিল। যার মোবাইলে তখন এই রিংটংটি বেজে উঠত সেই একদিন পরেই মারা যেত। এদিকে নাওতো তখন কিচেনে গিয়ে পরদিন কি খাবার রান্না হবে সেটা তদারকি করতে গিয়েছিল, কিন্তু সে রেস্টুরেন্ট মালিককে কোথাও দেখতে পাচ্ছিল না। বেশ কয়েকবার ডেকেও কারো সাড়া পাওয়া গেল না। তারপর আরেকটু ভেতরে যেতেই দেখে গনগনে চুলা জ্বলছে, আর রেস্টুরেন্টের মালিকের মাথা ফ্রাই প্যানের উপর ঝুঁকে আছে। তারপর সরে গিয়ে সেটা সোজা ফ্লোরে গিয়ে পড়ে। তার পুরো চেহারা গরম তেলে ঝলসানো ছিল। নাওতো প্রচন্ড একটা ভয়ে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। তারপর আমরা ডিটেকটিভ মোটোমিয়াকে দেখতে পাই। তিনি মূলত এই মিসড কল হত্যাকাণ্ডের ব্যাপারটা তদন্ত করছিলেন। তাই যখন তিনি শুনলেন আবারও সেই রিংটংটি শোনা গেছে এবং কেউ একজন মারা গেছে, তিনি সাথে সাথে ঘটনাস্থলে এসে হাজির হন। তারপর নিহত লোকটার মুখ ভালো মতো পর্যবেক্ষণ করে দেখেন সেখানে কোনো লজেন্স আছে কিনা। তবে অবাক করা ব্যাপার হলো এবার নিহত ব্যক্তির মুখে কোনো লজেন্স পাওয়া গেল না। তারা ব্যাপারটায় খুবই অবাক হয়, কারণ ইতিপূর্বে মিমিকো যাদেরকে শেষ করেছে তাদের সবার মুখেই লজেন্স পাওয়া গিয়েছিল। কিন্তু এবার সবকিছু আগের মতো হলেও এই লজেন্সের ব্যাপারটা মিসিং ছিল। একটু পরে ঘটনাস্থলে এসে হাজির হয় জার্নালিস্ট তাকাকো। সেও এই ফোন কলের কেসটার ব্যাপারে অনেক দিন ধরে তদন্ত করছিল। সে এসে ডিটেকটিভ মোটোমিয়ার কাছে জানতে চায় লাশের মুখ থেকে কোনো লজেন্স পাওয়া গেছে কিনা। ডিটেকটিভ তখন তাকে জানায় তারা তেমন কিছু সেখানে খুঁজে পায়নি। তার কথা শুনে জার্নালিস্ট তাকাকো খুবই অবাক হয়। পরদিন সে নাওকোর সাথে গিয়ে দেখা করে। তারপর তাকে ফোন কলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নাওতো জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না। তাকাকো তখন সেই রিংটনটি প্লে করে শোনায়, আর সেটা শোনা মাত্রই তার মনে পড়ে সে এই রিংটংটা রেস্টুরেন্ট মালিকের মেয়ের মোবাইলে ছাড়াও তার বন্ধু মাদকার মোবাইলেও বাজতে শুনেছিল। তারা যখন আড্ডা দিচ্ছিল তখন মাদকার মোবাইলে এই রিংটংটাই বেজে উঠেছিল, আর একটা মিসড কলও এসেছিল। জার্নালিস্ট তাকাকো এবার কিছুটা ভয় পেয়ে যায়। নাওতোকে বলে এখনই তাকে ফোন করে খবর নিতে। নাওতো তার কথা মতো মাদকাকে ফোন করে, কিন্তু ফোনের অপর পাশ থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে এসে কলটা কেটে যায়। এমনকি সাথে সাথে তার নিজের মোবাইলের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। নাওতো ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। তাকাকো তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ সে বুঝতে পারছিল ভয়ঙ্কর সেই তাণ্ডবলীলা হয়তো আবারও শুরু হতে যাচ্ছে। একটু পরে আমরা কিয়োকোকে দেখতে পাই। সে তখন ভিডিও কলে মাদকার সাথেই কথা বলছিল। তবে কথা বলার এক পর্যায়ে সে মাদকার পিছনে অশরীরী কিছু একটা দেখতে পায়। কিয়োকো তাকে জিজ্ঞাসা করে তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। মাদকা পিছনে ফিরে বলে
কি বলছো? আমার পেছনে তো কেউই নেই। তবে মাদকা যখন কথা বলে যাচ্ছিল তখন তার পেছনে দাঁড়ানো অশরীরী জিনিসটা এবার তার কাঁধে হাত রাখে, কিন্তু মাদকা তার কিছুই টের পায় না। কিয়োকো চিৎকার করে তাকে বলতে থাকে, তোমার পেছনে কেউ একজন আছে, দ্রুত ওখান থেকে পালাও। কিন্তু মাদকা ততটাই নির্বিকার ভাবে বলে, আমার পেছনে তো কিছুই নেই। একটু পরে সেই অশরীরী বস্তুটা তার একটা হাত কিয়োকোর দিকে বাড়িয়ে দিতে থাকে। কিয়োকো ভয় পেয়ে তার মোবাইল ফোনটা হাত থেকে ফেলে দেয়। ভয়ে তার শরীর কাঁপতে থাকে। তবে ওদিকে আমরা মাদকাকে একদম নির্বিকার অবস্থায় দেখতে পাই। সে তখনও বুঝতে পারছিল না যে ঠিক কি হচ্ছে, আর কিউকোই বা কেন এমনভাবে চিৎকার করে ফোনটা কেটে দিয়েছে। এই সময় তার গতকালকে সেই অদ্ভুত রিংটোনের কথাটা মনে পড়ে যায়। সে চেক করে দেখে গতকাল 17 জুলাই 6টা 1 মিনিটে তার ফোনে একটা ভয়েস মেসেজ এসেছিল, আর এখন কিছুক্ষণ পরে ঘড়িতে 6টা 1 বাজবে। তাহলে কি সেই মিমিকোর আত্মা এবার তাকেও শেষ করে দেবে? মাদকা ভেতরে ওয়াশরুমে কারো গলার আওয়াজ শুনতে পায়। তারপর ধীর পায়ে হেঁটে হেঁটে সে ওয়াশরুমের দিকে যেতে থাকে। তবে ভেতরে ঢুকে সে কাউকে সেখানে দেখতে পায় না। মাদকা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ফ্রেশ হওয়ার জন্য ট্যাপ চালু করতে গেলেই বাথটাব থেকে একটা হাত বের হয়ে এসে তাকে চেপে ধরে। মাদকা প্রচন্ড আতঙ্কে একটা চিৎকার করে ওঠে। অশরীরী আত্মাটি ভয়ঙ্করভাবে মাদকাকে সেখানে শেষ করে দেয়। একটু পরে কিউকো তার সাথে দেখা করতে আসে। দরজায় ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে সে ভেতরে প্রবেশ করে, তবে সেখানেও কাউকে দেখতে পায় না। এই সময় কিউকো পেছনে ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পায়। দৌড়ে সেখানে গিয়ে পর্দা সরাতেই সে মাদকার ভয়ঙ্করভাবে দুমড়ানো মোচড়ানো দেহ বাথটাবে পড়ে থাকতে দেখে। তারপর একটা প্রচন্ড চিৎকার করে উঠে কিউকো কাঁদতে থাকে। এই সময় নাওতো এবং জার্নালিস্ট তাকাকো সেখানে চলে আসে। তারাও ভেতরে প্রবেশ করে মাদকার মৃতদেহ দেখতে পায় এবং ভয়ে চমকে ওঠে। মাদকার মোবাইল ফোনটা তখন বাথরুমের ফ্লোরে পড়েছিল। জার্নালিস্ট তাকাকো সেটা ফ্লোর থেকে উঠাতে যাবে এমন সময় পাশে কোথাও সেই রিংটোনটি আবারও বেজে ওঠে। আওয়াজটা কোথা থেকে আসছে চেক করতেই তারা বুঝতে পারে সেটা কিয়োকোর ব্যাগ থেকেই আসছে। তারপর ব্যাগ থেকে কিয়োকোর মোবাইল ফোনটা খুলতেই সেখানে সেই মিসড কলটি দেখতে পায় তারা, আর তার সাথেই দেখতে পায় কিয়োকোর একটা ছবি। ছবির উপর তারিখ লেখা ছিল 20 জুলাই, অথচ আজকের তারিখ হলো 18 জুলাই। নাও তো বিশ্বাস করতে পারছিল না যা হচ্ছে তা আসলে সত্যি কিনা। তাহলে কি মিমিকোর আত্মার পরের শিকার হবে কিয়োকো? একটু পরে তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। তারপর সেই ছবি সহ সবকিছু ডিটেকটিভ মিনামোটোকে খুলে বলে। এবার তারাও কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ অতীতে এই সেম কেসটার তদন্ত করতে গিয়ে তারা একটা ব্যাপার খুব ভালো মতোই বুঝতে পেরেছে যে যদি কেউ একবার মিমিকোর কল পায় তাহলে তাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তারা কিউকোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাদের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা নিজেরাও খুব বেশি একটা আশাবাদী নয় এই ব্যাপারে। পরদিন ছিল 19 জুলাই, আর মেসেজ অনুযায়ী কিউকোর মৃত্যুর সময় ছিল 20 জুলাই, অর্থাৎ হাতে তাদের আর মাত্র 2 দিন সময় আছে। তাই জার্নালিস্ট তাকাকো হাত গুটিয়ে বসে না থেকে তাদেরকে নিয়ে মিমিকোর দাদির সাথে দেখা করতে যায়। তার কাছে মিমিকোর ব্যাপারে জিজ্ঞাসা করে। ভদ্রমহিলা এবার মিমিকোর পরিবার সম্পর্কে বিস্তারিত তাদেরকে জানায়। তিনি বলেন মিমিকোর জন্মটা ছিল একটু আলাদা। একটা লোক মিমিকোর মায়ের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে, যার ফলে জন্ম হয় মিমিকোর। আর এই খবরটা জানতে পেরে মিমিকোর নানা সেই লোকটাকে শেষ করে দেয়। তারপর নিজেও অনেক দিন জেল খাটে, কিন্তু জেল থেকে বের হওয়ার পর তিনি অদ্ভুত অদ্ভুত সব ভুতুড়ে দৃশ্য দেখতে থাকেন। তাই একসময় তিনি এতটাই ভয় পেয়ে যান যে শেষমেশ জাপান থেকে পালিয়ে গিয়ে তিনি তাইওয়ানে গিয়ে বাস করতে থাকেন। তাকাকো তখন ভদ্রমহিলার কাছ থেকে মিমিকোর নানার ঠিকানাটি জোগাড় করে নেয়। একটু পরে তাকাকো যখন গাড়িতে বসেছিল তখন পাশে কোথাও একটা ঘন্টার আওয়াজ বেজে ওঠে, আর সেটা শোনা মাত্রই তাকাকোর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ারও উপক্রম হয়। আসলে ছোটবেলায় তাকাকোর একটা যমজ বোন ছিল। একদিন তারা যখন খেয়েছিল তখন তাদের টেলিফোনে একটি কল আসে। তাকাকো সেটা নিজে রিসিভ না করে তার বোনকে রিসিভ করতে বলে। তার বোন ফোনটা রিসিভ করে এবং সাথে সাথেই কেমন যেন চুপচাপ হয়ে যায়, এবং পরদিনই পাশের একটি খাল থেকে তার বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকাকো নিজের বোনের মৃত্যুর জন্য সবসময় নিজেকেই দায়ী করে আসতো।
হয়তো সেদিন যদি ফোনটা সে রিসিভ করত তাহলে হয়তো তার বোন আজও বেঁচে থাকতো। এই কারণে মিমিকোর ফোন কলের ব্যাপারটা যখন সে জানতে পারে তখনই তার মনে হতে থাকে হয়তো এই কেসের সাথে তার বোনের মারা যাওয়ার রহস্যটাও লুকিয়ে আছে। এই কারণে এই কেসটা সমাধান করতে তার আগ্রহটাই সবচেয়ে বেশি ছিল। একটু পরে আমরা ডিটেকটিভ মিনামোটোকে দেখতে পাই। কিছুক্ষণ আগে তারা অফিসিয়াল রিপোর্টে জানতে পেরেছে এখন পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের সবার দেহে লজেন্স পাওয়া না গেলেও তাদের সবার পেটেই এক ধরনের ছাই পাওয়া গেছে। পরীক্ষায় দেখা গেছে এই ছাই জাপানে পাওয়া যায় না, এটা তাইওয়ানের কোন একটা অঞ্চলে পাওয়া যায়। খবরটা শুনে তারা যখন অবাক হয়ে দাঁড়িয়েছিল তখন তাকাকো সেখানে আসে এবং তাদেরকে সবকিছু খুলে বলে। সেদিনই তাকাকো তাইওয়ানের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর অনেক খুঁজে খুঁজে মিমিকোর নানা যে বাসায় থাকতো সেখানে গিয়ে পৌঁছায়। তবে বাড়িতে ঢুকে দেখে ভেতরে কেউই নেই, চারপাশ অগোছালো নোংরা অবস্থায় পড়ে আছে। খাবারের বাসনপত্রের অবস্থা দেখে মনে হয় অনেকদিন সেগুলো কেউ ব্যবহার করেনি। তাকাকো যখন চারপাশ ঘুরে ঘুরে দেখছিল তখন পেছনে আলমারির ভেতর থেকে একটা হাত বের হয়ে আসে। তাকাকো পেছনে ফেরার সাথে সাথেই সেটা আবারও ভেতরে ঢুকে যায়। তাকাকো আলমারিটা খুলতেই তার ভেতর থেকে একটা পচে শক্ত হয়ে যাওয়া মরদেহ বাইরে এসে পড়ে। তাকাকো বুঝতে পারে এটাই হয়তো মিমিকোর নানা। লোকটার হাতে তখনও একটা মোবাইল ফোন চাপ দিয়ে ধরে রাখা ছিল, বোঝা যাচ্ছিল তিনিও মিমিকোর হাতেই প্রাণ হারিয়েছেন। একটু পরে তাকাকো তার এক্স হাজবেন্ড ইউটিং এর সাথে দেখা করতে যায়। তার স্বামীও পেশায় একজন জার্নালিস্ট। 2 বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ইউটিং জাপান ছেড়ে তাইওয়ানে গিয়ে বাস করতে শুরু করে। ইউটিং এর সাথে কেসটার ব্যাপারে কথা বলার পর তাকাকো জানতে পারে ইউটিংও মিমিকোর কেস নিয়েই তদন্ত করছে। এরই মধ্যে ডিটেকটিভ মিনামোতো নাওতোকে কল করে জানায় তারা লাশের পেটে যে ছাই পেয়েছে সেটা তাইওয়ানের একটা দ্বীপে পাওয়া গেছে। তাই বোঝাই যাচ্ছে এই হত্যাকাণ্ডগুলো হয়তো অন্য কেউ ঘটাচ্ছে। এদিকে কিয়োকোর অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। কিছুক্ষণ পরপরই তার মোবাইল ফোনটা বেজে উঠছে আর রিংটোনটা শোনা মাত্রই কিয়োকো ভয়ে কেঁপে কেঁপে উঠছে। নাওতো তাকে নিয়ে বাইরে যায় এবং মোবাইল ফোনটা ভেঙে নালায় ফেলে দেয়। সে অনেকভাবে চেষ্টা করে কিয়োকোকে শান্ত করার, কিন্তু কিয়োকোর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কাউকে মোবাইল ফোন হাতে দেখা মাত্রই তার মধ্যে ট্রমা সৃষ্টি হতে থাকে। তাই নাওতো জানায় এভাবে আর চলতে পারে না, হাত গুটিয়ে বসে থেকে কোনো লাভ নেই, তাদেরও উচিত তাইওয়ানে গিয়ে ব্যাপারটা কি সেটা খুঁজে দেখা। তাই পরদিন 20শে জুলাই তারা তাইওয়ানের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্টে জার্নালিস্ট তাকাকো তাদেরকে রিসিভ করতে আসে। এই সময় তাকাকো জানায় তাইওয়ানের দক্ষিণ দিকে একটা আইল্যান্ড রয়েছে। প্রায় 100 বছর আগে সেখানে একসময় কয়লা উত্তোলন করা হতো। তাই দেখতে দেখতে সেই আইল্যান্ড খুবই সমৃদ্ধ একটা স্থানে পরিণত হয়। কিন্তু এক সময় সেখানে ভয়ঙ্কর একটা রোগ ছড়িয়ে পড়ে, যার ফলে একাধারে সবাই মারা যেতে থাকে। ধীরে ধীরে পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়। সরকারের হস্তক্ষেপে সেই আইল্যান্ডটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে আশ্চর্যের ব্যাপার হলো মাত্র একজন মহিলা আছেন যিনি ওই আইল্যান্ড থেকে জীবিত ফেরত আসতে পেরেছেন। তামাকো তখন তাদেরকে সাথে নিয়ে সেই বৃদ্ধ মহিলাটির সাথে দেখা করতে যায়। তারপর তাকে সেই আইল্যান্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে বৃদ্ধ মহিলা তাদের কথার কোনো উত্তর না দিয়ে সোজা ঘরের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। তারপর চিৎকার করে বলতে থাকে, ঈশ্বর, লিলির হাত থেকে আমাদেরকে বাঁচাও, লিলির হাত থেকে আমাদেরকে বাঁচাও। তারা তখন ভেতরে গিয়ে ঢোকে এবং জিজ্ঞাসা করে কে এই লিলি, কেনই বা সে আপনাকে মারতে চায়। বৃদ্ধ মহিলা এবার কিছুটা শান্ত হয়। তারপর বলতে থাকেন সেই আইল্যান্ডের সব কথা। তিনি জানান তার বয়স যখন 6 বছর ছিল তখন ওই আইল্যান্ডেই সবাই সুখে শান্তিতে বসবাস করত। তবে সেখানে লিলি নামের একটা মেয়ে ছিল। মেয়েটা ছিল কিছুটা পাগলাটে ধরনের, সবসময় একা একা থাকতো এবং নিজের মনেই কথা বলতো। তাই বাচ্চারাও তাকে পাগল পাগল বলেই খেপাতো, তার গায়ে পাথর ছুঁড়ে মারত। তাই একদিন রেগে গিয়ে লিলি একটা ছেলের দিকে আঙ্গুল তুলে বলে, তুমি 3 দিন পরেই মারা যাবে। তবে কেউই তার কথা তেমন একটা বিশ্বাস করে না। কিন্তু 3 দিন পরে সত্যি সত্যি ছেলেটা রক্ত বমি করে মারা যায়। আর তারপর থেকে যার দিকে সে আঙ্গুল তুলতো সেই রক্ত বমি করে মারা যেতে থাকে। একের পর এক মানুষ এভাবে শেষ হয়ে যেতে শুরু করে। তাই আইল্যান্ডের সবাই মিলে লিলিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা লিলিকে ধরে একটা পাহাড়ের গুহার ভেতরে নিয়ে যায়।
তারপর একটা চেয়ারে বেঁধে রেখে সুই সুতা দিয়ে লিলির মুখটা সেলাই করে দেয়। তবে সেখানেই তারা থেমে থাকেনি। লিলিকে সেই গুহার মধ্যে ফেলে রেখে তারা বিশাল পাথর দিয়ে গুহার মুখটাও বন্ধ করে দেয়। আর তারপর থেকে সেই আইল্যান্ডে অভিশাপ নেমে আসে। একসময় সবাই একে একে মারা যেতে থাকে। শুধু ভাগ্যের জোরে তিনি কোনোভাবে বেঁচে যান এবং সেখান থেকে পালিয়ে আসেন। বৃদ্ধ মহিলার কাছ থেকে বের হয়ে তারা সিদ্ধান্ত নেয় সে আইল্যান্ডে গিয়ে তারা লিলির মুখোমুখি হবে, কারণ এই পুরো অভিশাপটা শুরুই হয়েছে লিলির মাধ্যমে। তাই লিলিকে শান্ত করা গেলে হয়তো এই অভিশাপটাও থেমে যাবে। তবে এই সময় তামাকোর মোবাইলে তার এক্স হাজব্যান্ড ইউটিং এর একটা কল আসে। ইউটিং জানায় কিছুক্ষণ আগে সে একটা মিসড কল পেয়েছে আর আজ রাতেই হয়তো সেও প্রাণ হারাবে। তামাকো খবরটা শুনে খুবই কষ্ট পায়। তার ইচ্ছা হচ্ছিল এখনই ছুটে গিয়ে ইউটিং এর পাশে দাঁড়ানোর, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তাই সে কিয়োকো এবং নাওতোকে সাথে নিয়ে সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে দেখে চারপাশটা পরিত্যক্ত বিল্ডিং এ ভর্তি। পুরো জায়গা জুড়ে একটা নিরাক ছমছমে ভাব। তারা যত ভেতরে যেতে থাকে ততই বিভিন্ন পাথরে তৈরি জিনিসপত্র তাদের চোখে পড়তে থাকে। এই সময় কিয়োকো জানতে চায় লিলি কিভাবে এমন অলৌকিক শক্তি লাভ করেছে। তাকাকো জানায় লিলি শক্তিটা হয়তো অলৌকিক কিছু না, কারণ একসময় এই আইল্যান্ডে একটা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছিল। সেই রোগে আক্রান্ত হলেও মানুষ রক্তবমি করেই মারা যেত। হয়তো ছোট্ট লিলি কারো দিকে তাকিয়ে বুঝতে পারত কার শরীরে সেই রোগ আছে, তারপর তার দিকে আঙ্গুল তুলে ইশারা করত। আর যখন সত্যি সত্যি সেই মানুষটা মারা যেত, সবাই ভাবতো হয়তো লিলির অভিশাপেই সে মারা গেছে। হয়তো লিলি মেয়েটা নিষ্পাপ ছিল। আইল্যান্ডের মানুষরা তাকে ভুল বুঝে শাস্তি দিয়েছে, আর তারপর থেকেই হয়তো এই অভিশাপের শুরু হয়েছে। একটু পরে তারা আলাদা হয়ে লিলিকে যে পাহাড়ের গুহায় আটকে রাখা হয়েছিল সেটা খুঁজতে শুরু করে। এই সময় তাকাকো যখন একা একা হাঁটছিল তখন তার মোবাইল ফোনে সেই রিংটংটি বেজে ওঠে। তাকাকো খুবই ভয় পেয়ে যায়। তাহলে কি এবার সেও শেষ হতে যাচ্ছে? তবে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করতে সে অপর পাশ থেকে ডিটেকটিভ মিনামোটোর গলার আওয়াজ শুনতে পান। তাকাকো কিছুটা স্বস্তি বোধ করে। এরপর বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পরে তাকাকো একটা পরিত্যক্ত গর্ত দেখতে পায়। সেটার ভেতরে প্রবেশ করতে সে বিভিন্ন কাঠের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় সেখানে দেখতে পায়। এই সময় হঠাৎ তার হাতে থাকা টর্চের আলোটি বন্ধ হয়ে যায়। তাকাকো তখন পকেট থেকে একটা লাইটার বের করে জ্বালায়, আর তখনই একটা ছোট্ট মেয়ে তার সামনে এসে উপস্থিত হয়। তাকাকো ভয়ে চিৎকার করে ওঠে আর তার হাত থেকে লাইটারটি মাটিতে পড়ে যায়। অন্যদিকে কিয়োকো এবং নাওতা তখন একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে গিয়ে প্রবেশ করে। তারা চারপাশটা পর্যবেক্ষণ করতে থাকে। এই সময় কিয়োকো সেখানে একটা বস্তা পড়ে থাকতে দেখে। বস্তাটি নড়ছিল এবং মনে হচ্ছিল হয়তো এটার ভেতরে কাউকে আটকে রাখা হয়েছে। কিয়োকো বস্তাটা খোলে এবং তার ভেতরে তার বন্ধু মাদোকাকে দেখতে পায়। মাদোকা দুমড়ানো মুচড়ানো শরীর নিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে এবং বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিয়োকো ভয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে। চিৎকার শুনে নাওতো দৌড়ে সেদিকে যায় এবং কিয়োকোকে তুলে নিয়ে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে আসে। তারপর পেছনে ফিরতেই দেখে সে যার হাত ধরে আছে সেটা কিয়োকো নয়, সেটা ছিল লিলি। নাওতো অমানসিক ভয়ে একটা চিৎকার করে ওঠে। তারপরে সে দেখে আশেপাশে কেউই নেই, পুরো জায়গাটাই একেবারেই ফাঁকা। এদিকে একটু পরে কিয়োকোর জ্ঞান ফিরলে সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসে। তারপর সামনে তাকাতেই সে একটা গুহা দেখতে পায়। তবে নাওতোকে আশেপাশে কোথাও না দেখে সে একা একাই গুহার ভেতরে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই কিয়োকো একটা চেম্বার দেখতে পায়, আর তার কাছেই পড়ে থাকতে দেখে লোহার একটা সুই। কিয়োকোর চোখের সামনে তখন বিলির সাথে ঘটে যাওয়া বীভৎস দৃশ্যগুলো ফুটে উঠতে থাকে। সেটা দেখে বিলি কষ্টে কাঁদতে থাকে। কি ভয়ঙ্কর ভাবেই না সেই ছোট্ট মেয়েটিকে তারা শাস্তি দিয়েছিল। কিয়োকো সেই চেয়ার ধরে কাঁদতে থাকে আর লিলির কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইতে থাকে। আর ঠিক সেই সময় পেছনে ফিরতেই সে দেখে লিলির আত্মা তার পেছনে এসে দাঁড়িয়েছে, আর তার হাতে আছে সেই লোহার সুইটি। সে ফিসফিস শব্দে কিয়োকোকে বলে, এসো আমার সাথে খেলো। এদিকে নাওতো অনেক খোঁজাখুঁজির পর কিয়োকোর নেকলেসটি মাটিতে পড়ে থাকতে দেখে এবং বুঝতে পারে সে হয়তো এই গর্তের ভেতরেই গেছে। সেখানে ঢুকতেই নাওতো দেখে কিয়োকোকে সেই চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার পাশেই দাঁড়িয়ে আছে লিলির আত্মা।
নাওতো তাকে বাঁচাতে গেলে লিলি তার উপর আঘাত করতে শুরু করে। কিউকো তখন চিৎকার করে বলতে থাকে, অনেক হয়েছে লিলি, আমরা তোমার কষ্ট বুঝতে পেরেছি, দয়া করে এবার আমাদেরকে ছেড়ে দাও। কিউকোর কথা শেষ হওয়ার সাথে সাথে সবকিছু থেমে যায়। নাওতো তাকে উদ্ধার করে বেরিয়ে যাওয়া শুরু করলে লিলিও তাদের পিছু পিছু আসতে থাকে। তারপর সরাসরি তাদেরকে আঘাত না করলেও লিলি তাদেরকে দেখে খেলার ছলে হাসতে থাকে। তবে নাওতো আর কিয়োকোর লিলির সাথে খেলাধুলার কোনো ইচ্ছাই ছিল না। তারা অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে আসে। তারপর উপরের দিকে তাকাতেই দেখে তারা একটা বিশাল ট্রান্সমিটারের সামনে এসে দাঁড়িয়েছে। হয়তো লিলি এই ট্রান্সমিটারের মাধ্যমেই সবাইকে ফোন করে ভয় দেখাতো। এরপর সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে একটা অশরীরী শক্তি এসে নাওতোকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। কিন্তু কিয়োকো তখনও ভেতরে আটকে থাকে। কিয়োকোর দিকে তাকানো মাত্র তার মনে পড়ে মোবাইলে পাঠানো সেই ছবিটার কথা। সেই ছবিতে যেমন কিয়োকো কাঁটাতারের অপর পাশে আটকে ছিল, এখনো ঠিক তেমনই সে আটকে আছে। তার মানে সবকিছু ধাপে ধাপে মিলে যাচ্ছে। তাদের তাইওয়ানে আসাটাও ছিল লিলির পরিকল্পনারই একটা অংশ। নাওতো কিয়োকোকে বাঁচানোর চেষ্টা করে, আর তখনই পেছনে সেই দরজা ভেঙে লিলি বের হয়ে আসে। তারপর পা নাচাতে নাচাতে তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে। কিয়োকো ভয় পেয়ে পালানোর চেষ্টা করলেও লিলি তাকে চুম্বকের মতো পেছনে টানতে শুরু করে। নাওতো তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না। আর এই সময় কিয়োকোর মোবাইল ফোনটি বেজে ওঠে। সেটা কিয়োকোর পকেট থেকে ছুটে গিয়ে মাটিতেই পড়েছিল। সেই রিংটোনটাই বেজে ওঠে এবং বুঝিয়ে দেয় হয়তো কিয়োকোর মৃত্যুরও সময় হয়ে গেছে। মোবাইল ফোনটা বাজতে দেখে নাওতোর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে আগেও দেখেছে যার মোবাইলে সেই কলটি আসুক না কেন, একমাত্র ফোনটা যে রিসিভ করে তারই মৃত্যু হয়। তাই সে কিয়োকোকে বাঁচাতে নিজেই মোবাইল ফোনটা রিসিভ করে, যেন তার জীবনের বদলে হলেও কিয়োকো বেঁচে যায়। আর মুহূর্তের মধ্যে সে দেখতে পায় তাদের দুজনের জায়গা অদল বদল হয়ে গেছে। এখন কিয়োকো বাইরে দাঁড়িয়ে আছে আর নাওতো চলে গেছে পাওয়ার প্ল্যান্টের ভেতরে। কিয়োকো ছুটে নাওতোর কাছে যায়। নাওতো তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমাদের আবারও দেখা হবে। তবে তার কথা শেষ হওয়ার আগে লিলি তার দুই পা ধরে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যেতে থাকে। তারপর সেই গুহার ফাঁকে নিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। লিলি দুঃখে চিৎকার করে কাঁদতে থাকে। তার জন্য নাওতোর এভাবে চলে যাওয়াটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মুভির শেষ দৃশ্যে আমরা কিয়োকোকে হাসপাতালে দেখতে পাই, আর তার পাশে বসেছিল তামাকো। মূলত সেই টানেলে অজ্ঞান হয়ে যাওয়ার পর জ্ঞান ফিরতে তাকাকো নিজেকে সুস্থ অবস্থায় আবিষ্কার করে। তারপর সে তার এক্স হাজবেন্ড ইউটিং এর কাছে যায় তার খোঁজ নিতে। তবে সেখানে গিয়ে দেখে ইউটিংও সুস্থ অবস্থায় আছে। তার মানে হয়তো ফোন কলের বিষয়টা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ হাসপাতালে কিয়োকোর কাছে থাকার পর পুলিশ স্টেশন থেকে তার কাছে একটা কল আসে। জানানো হয় গতকাল রাতে ডিটেকটিভ মিনামোটো মারা গেছেন, আর মারা যাওয়ার আগে সবাইকে বলে গেছেন মিমিকো ফিরে এসেছে, মিমিকো ফিরে এসেছে। তাকাকো এবার পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ আজকে বিকেলেও সে ডিটেকটিভ মিনামোটোর সাথে ফোনে কথা বলেছে। সে যদি গতকাল রাতেই মারা যায়, তাহলে আজকে বিকালে সে কার সাথে কথা বলেছিল? তাকাকোর সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগতে থাকে। সে দৌড়ে ইউটিং এর বাসায় যায়, কিন্তু কাউকে সেখানে দেখতে পায় না। এই সময় সে টেবিলের উপর ইউটিং এর ক্যামেরাটি দেখতে পায়। সেটা চালু করতেই তাকাকো দেখে ইউটিং ক্যামেরা হাতে নিয়ে বসে রেকর্ড করছে, আর একটা ছুরি হাতে তাকে আঘাত করছে স্বয়ং তাকাকো নিজেই। তাকাকো এবার আরো বেশি কনফিউজ হয়ে যায়। তারপর ভেতরে ওয়াশরুমে গিয়ে বাথটাবের কাছে যেতেই সে ইউটিং এর ক্ষতবিক্ষত লাশ সেখানে দেখতে পায়। এবার তাকাকোর সবকিছুই মনে পড়তে থাকে। মূলত সেদিন বিকেলে তার মোবাইল ফোনে ডিটেকটিভের ছদ্মবেশে মিমিকোর ফোন আসে। তারপর বিকেল 5:55 সেই গুহায় প্রবেশ করতেই মিমিকো তাকে শেষ করে ফেলে। তারপর সে তাকাকো শরীরে ভর করে ইউটিং এর বাড়িতে যায় এবং তাকেও শেষ করে ফেলে। এই সময় যেহেতু ইউটিং তার ভিডিও ক্যামেরা ধরে রেখেছিল, তাই সেই রেকর্ডিং এ তাকাকোকেই দেখা গেছে। তাকাকো তার ঘড়ির দিকে তাকায় এবং দেখতে পায় সেখানে সময় 5:55 থেমে গেছে। সে বুঝতে পারে অনেক আগেই সে মারা গেছে। যাচাই করার জন্য তার মুখে হাত দিতেই তার মুখ থেকে একটা লাল লজেন্স বের হয়ে আসে, যেটা মিমিকোর প্রতিটা ভিকটিমের শরীরেই পাওয়া যায়। তাকাকো লজেন্সটা হাতে নিয়ে ফেলে দেয়। তার মুখে একটা ধূর্ত হাসি ফুটে ওঠে। বোঝা যায় মিমিকো এবার পুরোপুরি বশ করে ফেলেছে তাকাকোর দেহকে। বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না সে আসলে তাকাকো নয়, সে হলো মিমিকো। আর তার কুটিল হাসি প্রমাণ করে দেয় মিমিকো এখানেই থেমে থাকবে না, আবারও চলতে থাকবে তার ভয়ঙ্কর তাণ্ডব লীলা। আর এখানেই শেষ হয় ওয়ান মিসড কল পার্ট 2 মুভিটির সম্পূর্ণ কাহিনী।
তো দর্শক, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যদি এতদিন ধরে মিমিকই সবাইকে মেরে ফেলছিল, তাহলে কেন কারো কারো দেহে লজেন্সের বদলে ছাই পাওয়া গেল? তাহলে আসল খুনিটা কে, লিলি নাকি মিমিকো? তবে সেই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ওয়ান মিসড কল পার্ট 3 মুভিটির এক্সপ্লেনেশনের জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।